আচ্ছা, আহ, এখন আমরা জানবো হচ্ছে যে আচ্ছা প্রথমেই গিয়ে বলি যে সিকেল সেল অ্যানিমিয়াটা কিন্তু তোমাদের ওইভাবে যে পরীক্ষায় ধরে তা গিয়া না। এটা শুধুমাত্র যারা আগ্রহী বা টুকিটাকি সময় যে রিটেন টিটেন আসে সেই কারণেই শুধু গিয়া বলতেছি। শোনা না শোনা তোমাদের গিয়ে বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে সিকেল সেল অ্যানিমিয়া কিছু তো বলছি আমি আগেরটায়, তো এখন আরও কিছু ওই বলে দিই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া আর আমাদের হলো সাইন সিমটমস। সাইন সিমটমসে প্রথমেই যেটাকে বোঝা লাগবে যে এই রোগটার অ্যাকচুয়ালি বিভিন্ন গিয়ে প্যাটার্ন আছে। প্যাটার্ন আছে যেমন এটার মাইল্ড ফর্ম আছে, এটার সেভিয়ার ফর্ম আছে। এইটা থ্যালাসেমিয়ার সাথে একসাথে থাকতে পারে। এইটা হচ্ছে হিমোগ্লোবিন সি এর সঙ্গে একসঙ্গে থাকতে পারে, হিমোগ্লোবিন ডি এর সঙ্গে একসঙ্গে থাকতে পারে। ঠিক আছে, থ্যালাসেমিয়ার সাথে থাকতে পারে, যে বললাম আলফা থ্যালাসেমিয়ার সাথে থাকতে পারে, বিটা থ্যালাসেমিয়ার সাথে থাকতে পারে। বাট তোমাদের এতগুলো ফর্মের কোনো গে দরকার নাই। তোমাদের আমি কে মূলত বলবো হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিকেল সেল ওই যে মাইল্ড ফর্ম অর্থাৎ যেটাকে বলা হয় সিকেল সেল ট্রেট, আরেকটা গিয়ে বলবো হচ্ছে সিকেল সেলের যেটা সেভিয়ার ফর্ম অর্থাৎ হোমোজাইগাস সিকেল সেল ডিজিজ। হোমোজাইগাস সিকেল সেল ডিজিজ, তো সিকেল সেল যে ট্রেট সেটা সম্পর্কেও অ্যাকচুয়ালি তেমন কিছু তোমাদের জানার গিয়া নাই, এটা পরীক্ষায় তেমন একটা গিয়ে ধরে না। বাট যেই জিনিসটাকে বোঝা লাগবে, এটা বোঝার জন্য গিয়ে জরুরি সিকেল সেল ট্রেটে গিয়ে হয়টা কি। সিকেল সেল ট্রেটে যে ঘটনাটা গিয়ে ঘটে সেটা হচ্ছে যে সহজ কথা যে তোমার বিটা জিন, তো আমরা জানি যে বিটা জিনের জিন হচ্ছে দুইটা, তো ধরো একটা নর্মাল থাকলো, আরেকটাতে হিমোগ্লোবিন মানে আরেকটা থাকলো হচ্ছে অ্যাবনর্মাল, অর্থাৎ হিমোগ্লোবিন এস উৎপাদন সে গিয়া করবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাবনর্মাল বিটা চেইন উৎপাদন করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সিকেল সেল ট্রেটে একটা নর্মাল বিটা জিন থাকে, আরেকটা অ্যাবনর্মাল বিটা জিন থাকে, যেটা হিমোগ্লোবিন এস উৎপাদন গিয়া করে। তো এইখানে যে ঘটনাটা গিয়া ঘটবে, এই লোকের যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এ, আমরা তো জানি যে মানে হিমোগ্লোবিন এরই একটা হচ্ছে ওই মানে বাজে রূপ গিয়ে হচ্ছে হিমোগ্লোবিন এস। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন এই। তো এই লোকের হিমোগ্লোবিন এটা দুই ভাগে গিয়ে ভাগ হবে, একটা হলো হিমোগ্লোবিন এস আর একটা হলো হিমোগ্লোবিন এ। তো যেহেতু এখানে মানে হিমোগ্লোবিন এ মোটামুটি বেশ ভালো পরিমাণ গিয়ে থাকবে, সাথে হিমোগ্লোবিন এসও থাকবে, যার ফলে এই লোকের তেমন কোনো সিমটমস হবে না। এখন তোমরা বলতে পারো যে হিমোগ্লোবিন এ টু বা এফ এর কী হবে, ওগুলোও তাদের নর্মালি যেটা ওই সেটাই গিয়ে থাকবে, বা ওইটা কেউ গিয়ে বই গিয়া দেখতে পারো। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে এইখানে মোটামুটি হিমোগ্লোবিন এটা দুই ভাগে ভাগ হবে, একটা হলো হিমোগ্লোবিন এ, আরেকটা হচ্ছে বিকৃত এ অর্থাৎ গিয়া এস। বাট দুইটার মানে এস থাকলেও সেটা আমাদের অতটা গিয়ে সমস্যা করতে পারবে না, যার ফলে এই রোগীগুলা অনেক ক্ষেত্রেই মানে এসিমটোমেটিক, অথবা দেখা গেল যে খুব বেশি পরিমাণ ডিঅক্সিজেনেশন না হইলে এদের তেমন কোনো সমস্যা গিয়ে হয় না। ঠিক আছে, এইটা সম্পর্কে এতটুকু, বাকিরা নিজেদেরকে জানা লাগবে। এরপর গিয়ে আসি হচ্ছে যে হোমোজাইগাস সিকেল সেল ডিজিজ, যেটা হচ্ছে সিকেল সেল এনিমিয়ার ওইটা সেভিয়ার গিয়া ফর্ম। তো সেভিয়ার যে ফর্ম, এখন এর যে তোমাদের ক্লিনিক্যাল ফিচার, তো ক্লিনিক্যাল ফিচারে তোমাদের যেটা গিয়ে বোঝা লাগবে সেটা হচ্ছে যে এটা ক্লিনিক্যাল ফিচার আমি আগেই বলছি, মূলত দুইটা জিনিস থেকে গিয়ে আসে। একটা হচ্ছে এনিমিয়া নিজে, আরেকটা হচ্ছে নামের ভিতরে নাই সিকেল সেল এনিমিয়া, বাট এনিমিয়া ছাড়াও এটার এফেক্ট আছে, সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলেচার অক্লুশন। মাইক্রোভাস্কুলেচার অক্লুশন অর্থাৎ ছোট ছোট ব্লাড ভেসেলকে সিকেল শেপড আরবিসি দ্বারা ওই বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের শরীরে বিভিন্ন ঘটনা ঘটবে। আর হচ্ছে ওই এনিমিয়া যেটা যেটা আমি বলছিলাম যে সিকেল শেপড আরবিসিগুলো নিজেও নিজেদের ক্ষতির গিয়ে কারণ হবে, যে তাদের মেমব্রেন হয় প্রথমবারেই ওই অথবা হচ্ছে বেশ কয়েকবার সিকলিং ডিসিকলিংয়ের পরে তাদের মেমব্রেন গিয়ে খসে গিয়ে অনেক ক্ষেত্রে পড়ে যাবে, তারপর ওই জায়গাটা আবার জোরে লাগে, তারা গোলগাল একটা স্ফেরোসাইটে পরিণত হবে। এবং এইভাবে এই স্ফেরোসাইট অবস্থায় যখন তারা ওই স্প্লিনের ভিতর দিয়ে যাবে, বা কিছু ক্ষেত্রে এমনকি ব্লাড ভেসেলেও তারা গিয়ে ভেঙে যাবে, হিমোলাইসিস হবে। তো এই দুইটা হচ্ছে মূলত এফেক্ট। বাট এইখানে আরও কিছু যেমন গিয়ে বোঝা লাগবে, যেমন এই ডিজিজটায় দুইটা মাঝে মাঝে গিয়ে ক্রাইসিস হয়। একটা কি যে হাইপোভলিমিক ক্রাইসিস, আর একটা হচ্ছে গিয়া যে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। তো বিষয়টা কি, অ্যাপ্লাস্টিক যেটা ক্রাইসিস সেটা আসলে হিমোগ্লোবিন এসের সাথে মানে সিকেল সেল এনিমিয়ার এটা নিজস্ব কোনো দোষ গিয়া না। এটা যেটা গিয়ে হয়, এটা হয়তো আমাদের অনেকেরই গিয়ে হচ্ছে যে আমাদের কিছু ভাইরাস দ্বারা গিয়ে ইনফেকশন হয়, যেটাকে গিয়ে বলা হয় পার্বো ভাইরাস। তো সেই ভাইরাস গিয়ে আমাদের ওই মানে বোন ম্যারোকে এফেক্ট করে, বোন ম্যারোর আরবিসি উৎপাদন ক্ষমতা গিয়ে কমিয়ে দেয়।
তো আমাদের ক্ষেত্রে হয়তো এটা তেমন গিয়ে কিছু হয় না, বাট যাদের হচ্ছে সিকেল সেল এনিমিয়া তাদের ক্ষেত্রে গিয়ে যেটা হয়, তাদের তো এমনিই গিয়ে খারাপ অবস্থা, বা সিকেল সেল এনিমিয়া সহ আরও কয়েকটা ডিজিজে এই ধরনের ভাইরাস যখন গিয়ে বোন ম্যারোতে অ্যাটাক করে এবং বোন ম্যারোর উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক আছে, তখন মানে আরবিসির উৎপাদন ক্ষমতা বিশেষত দেখা যায় যে এইটার এফেক্ট আমাদের মত মানে যাদের নর্মাল হিমোপয়েটিক সিস্টেম আছে তাদের উপরে না পড়লেও, যে যাদের হিমোগ্লোবিন এস বা ওই রকম কিছু ডিজিজ আছে তাদের উপর এফেক্ট গিয়া পড়ে। তো এই প্লাস্টিক ক্রাইসিসের হলো এই একটা মানে একটা স্পেশাল গিয়া ক্রাইসিস। আরেকটা আছে গিয়ে হচ্ছে যে ক্রাইসিস, যে কি যে ওই হাইপোভলিমিক ক্রাইসিস। তো হাইপোভলিমিক ক্রাইসিসটা বিষয়টা হচ্ছে এরকম যে এই সিকেল সেল এনিমিয়া রোগীদের স্প্লিনটা গিয়ে বড় থাকে। এই যে এই বলছি যে স্ফেরোসাইট হয়, এই সেলগুলোকে পরে স্প্লিন গিয়ে সরায়, তো এইটা সরাইতে গিয়ে স্প্লিন গিয়ে নিজেও বড় হয়। তো আমি আগেই বলছিলাম যে প্যানসাইটোপিনিয়ার একটা কজ ছিল যে হাইপার স্প্লেনিজম, অর্থাৎ স্প্লিন বড় হইলে এটার ভিতরে দিয়ে ব্লাড সেল যাওয়ার সময় ব্লাড সেল অনেক এই স্প্লিনের ভিতরে আটকা পড়ে। তো আরও একটা ঘটনা ঘটতে পারে, স্প্লিন বড় হইলে বেশি মানে বেশ যে বড় সড়ো হয়, তো ব্লাডও এমনকি আটকাতে পড়ে গেলে, এটা যে শুধুমাত্র যে আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট স্প্লিন বড় হইলে ওই জায়গায় বেশি পরিমাণ আটকা পড়ে গেল প্যানসাইটোপেনিয়া দেখা দিল, বিষয়টা তা না। এটা হচ্ছে যদি তোমার স্প্লিন গিয়ে বড় হয় তাহলে ব্লাডের যে পানি জাতীয় অংশটা অর্থাৎ প্লাজমা বা সিরাম যেটাই গিয়ে বলো, সেটাও ওইখানে বেশ কিছু আটকা পড়ে গেল। তো সেটার কারণে আমাদের বাকি যে ব্লাড মানে ভাস্কুলার সিস্টেম সেটাতে দেখা দিতে পারে, যে ব্লাড ভলিউমের স্বল্পতা দেখা দিতে পারে। এটাকে আমরা গিয়ে বলি যে হাইপোভলিমিক ক্রাইসিস। আচ্ছা, এগুলো আমি মানে মাঝখানের জিনিস প্রথমে গিয়ে বলে নিলাম, এখন আবার হচ্ছে যাই, যে ওই মানে শুরু থেকে করি যে কিভাবে এই জিনিসটা আমাদের বোঝা যেতে পারে। তো যাই হোক, যে ওই শুরু করতে চাইছিলাম একদম শুরু থেকে, যে কিন্তু আবার একটু পিছনে ফেরত যাই। এটা হচ্ছে যে আরও একটা জিনিস, যে এই সিকেল সেল এনিমিয়া রোগীদের বেশি পরিমাণ গিয়ে ইনফেকশন হয়। তো সেইটা যে কেন হয় সেটা আমাদের 100% জানা নাই। ধারণা করা হয় যে স্প্লিন এদের গিয়ে বড় হয়, এবং স্প্লিন বড় হইলেও মজার বিষয় হচ্ছে এই স্প্লিন আস্তে আস্তে তাদের কার্যক্ষমতা ওই হারিয়ে গিয়ে ফেলে, ঠিক আছে। এবং কার্যক্ষমতা স্প্লিন যখন গিয়ে হারায় ফেলে একটা নির্দিষ্ট সময় পরে, হ্যাঁ, তখন যে ঘটনাটা ঘটে যে অনেক রকম রোগ জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়াল সেগুলার একটা উৎপাত ইয়েতে এই সব পেশেন্টদের গিয়ে দেখা দেয়, মেনিনজোকক্কাস সহ মানে আরও কিছু গিয়া জীবাণু। তো এটা তোমাদের নিজেদের গিয়ে জানতে হবে, এটা তোমাদের অত ইম্পর্টেন্ট গিয়া না। আচ্ছা, তাহলে এবার ওই আমরা ওই টিপিক্যাল সাইন সিমটমস দেখি যে কী কী গিয়ে হয়। আচ্ছা, প্রথমে এখানে গিয়ে বলা আছে হচ্ছে হ্যান্ড ফুট সিনড্রোম। তো হ্যান্ড ফুট সিনড্রোম খুবই সহজ গিয়ে বিষয়। তা আমি আগেই বলছি যে এই ডিজিজে মাইক্রো ভেসেলস এগুলা গিয়ে অক্লুড হয় ওই সিকেল শেপড আরবিসি দ্বারা। তো অনেকখানি অক্লুড হইতে পারে। তো হাতে পায়ের যেগুলো হচ্ছে এই যে মেটাকার্পাল এবং মেটাটার্সাল বোনস, এইগুলাতে যদি তারা মানে এই এই ছোটো ছোটো ভেসেল গিয়ে অক্লুড হয়, তখন এদের হয় ওই বোনসে প্রচণ্ড পেন হয়। তারপর যে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল জয়েন্টের আশেপাশের যে স্কিন সেগুলোর চামড়া গিয়া লাল হয়ে যায়, এগুলো আবার এবং অনেক ক্ষেত্রে গিয়া জ্বর উঠে। তো এটাই খুবই সংক্ষেপে বললে এটাই হচ্ছে হ্যান্ড ফুট সিনড্রোম, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে যেটা আগেই গিয়ে বলছিলাম যে হাইপোভলিমিক ক্রাইসিস, সেটা গিয়ে হতে পারে। এটা হচ্ছে যখন ওই যে স্প্লিন এদের তো গিয়ে বড় থাকে, এটা যদি মাঝখানে আর একটু বেশি গিয়ে বড় হয়, তখন এই জিনিসটা গিয়ে ঘটতে পারে যে প্যানসাইটোপিনিয়া দেখা দিতে পারে। আর সাথে হচ্ছে তোমার যে ব্লাড ভেসেলের মানে ব্লাডের বেশ কিছু ভলিউম ওইখানে আটকে থাকতে পারে, যার ফলে নর্মাল যে ব্লাড ভেসেলে সেখানে ব্লাডের ভলিউম গিয়ে কমে যেতে পারে, যার ফলে শকের মতো একটা অবস্থা তৈরি হতে পারে। এটাকে আমরা গিয়ে বলতেছি হাইপোভলিমিক ক্রাইসিস। এবং এটার গিয়ে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন সিনড্রোম। আচ্ছা, তারপর হচ্ছে যে এদের স্প্লিন গিয়ে বড় থাকবে, কিন্তু স্প্লিন বড় থাকলেও মজার বিষয় হচ্ছে যে এই স্প্লিন একসময় এটা নষ্ট গিয়া হয়ে যাবে গিয়াদের, এবং একসময় গিয়া নাই হয়ে যাবে। এখন কথা হলো কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমি আগেই বলছি যে যে ছোট ছোট ভেসেল
শরীরের জায়গায় জায়গায় আমাদের এই যে আটকায় যাবে, যার ফলে শরীরের অনেক জায়গায় আমাদের ইস্কেমিয়াতে গিয়ে ভুগবে। তো আমরা তো হ্যান্ড ফুট সিনড্রোমের কথা বলছি যেহেতু এটা বেশি প্রমিনেন্ট, বাট অ্যাকচুয়ালি শরীরের অনেক জায়গায় আমাদের ইস্কেমিয়াতে গিয়ে ভুগবে। তো এইটার একটা বড় খড়গ গিয়ে পড়বে হচ্ছে স্প্লিনের উপরে। কারণ স্প্লিনের নিজের একটা ব্লাড সাপ্লাই দরকার, যদিও তার ভিতর দিয়ে ব্লাড যে অনেক ব্লাডের উপর দিয়ে সে কাজ করে, বাট তার নিজেরও ব্লাড সাপ্লাই দরকার। সেগুলো হচ্ছে এই যে এই দিন দিন গিয়ে ব্যাহত হবে। হ্যান্ড ফুট সিনড্রোমের মতোই এখানে এই স্প্লিন নিজে বড় হয়ে প্রথমে বেশি কাজ করলো, তাছাড়া তার কাজও করতেছে বেশি, আবার তার ব্লাড সাপ্লাইও দিন দিন গিয়ে কমে আসবে ওই যে মাইক্রোভেসেল অক্লুশনের কারণে, যার ফলে স্প্লিন এক সময় এই ব্যক্তিদের ওই নাইকিয়া হয়ে যাবে, অ্যাট্রোফাইড হয়ে যাবে, বাট প্রথম দিকে স্প্লিন এটা বড় থাকবে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, তারপরে আরও একটা গিয়ে জিনিস দেওয়া হচ্ছে সিকেল সেল ক্রাইসিস। অ্যাকচুয়ালি সিকেল সেল ক্রাইসিস আর ওই যে হ্যান্ড ফুট যে সিনড্রোম, ওইটা অ্যাকচুয়ালি একই জিনিসের গিয়ে আন্ডারে। সিকেল সেল ক্রাইসিস যখন গিয়ে হাত পাকে বেশি গিয়ে এফেক্ট করে তখন এটার নাম হচ্ছে হ্যান্ড ফুট সিনড্রোম, আর এটা যদি শরীরের অনেক জায়গায় গিয়ে এফেক্ট করে তাহলে এটার নাম গিয়া দাঁড়ায় হচ্ছে যে মানে এটা যেমন অক্লুসিভ অক্লুসিভ মানে ইয়ে আর কি, অক্লুসিভ ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস। ঠিক আছে, তো এই ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস তো আমরা হাত পায়ের কাছে দেখছি যে তাদের হাত পায়ের বনসে গিয়ে ব্যথা হতে পারে, উপরের স্কিন লাল হয়ে যেতে পারে, তাদের গিয়ে জ্বর আসতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে গিয়ে কী করতে পারে, আর স্প্লিনের ক্ষেত্রে গিয়ে বলছি যে স্প্লিন প্রথমে বড় থাকলেও একসময় এই রক্তের অভাবে এরা ইস্কিমিয়া হইয়া ওই এরা একসময় অ্যাট্রোফি হইয়া শুকায় গিয়ে যাবে, একসময় নাই গিয়া হয়ে যাবে। আর কি গিয়া করতে পারে যে তাদের বুকে গিয়া ব্যথা হতে পারে, তাদের পিঠে গিয়া ব্যথা গিয়ে হতে পারে, তাদের অ্যাবডোমিনাল গিয়া পেইন গিয়া হতে পারে। ঠিক আছে, এগুলো তাদের গিয়া হতে পারে। ঠিক আছে, তারপর তাদের এই যে জন্ডিস থাকবে, তারপর হচ্ছে তাদের তোমার এই লিভার বড় থাকবে। আর স্প্লিন তো বড় থাকবেই, কিন্তু সময়ের সাথে সাথে এটা আগেই বলছি যে প্রথমে বড় থাকলেও পরে এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটা গিয়ে হয়ে যাবে। তাদের হাইপার ডাইনামিক সার্কুলেশনের আমরা ফিচার্স গিয়ে পাবো। যে কোনো এনিমিয়াই যখন সেভিয়ার হয় তখন আমরা হাইপার ডাইনামিক সার্কুলেশনের ফিচার্স গিয়ে পাই। এতটুকু তোমাদের এই জানলেই গিয়ে চলবে। এছাড়া এই যে বলছি যে ভ্যাসোক্লুসিভ ক্রাইসিস, এটা যদি তোমার লাংসে হয়, ঠিক আছে, এটা হচ্ছে যে ওই মানে তার লাংসে সমস্যা কী হতে পারে, প্লুরাল গিয়া পেইন হইতে পারে। ঠিক আছে, প্লুরাল পেইন বা লাংসের ভিতরের সাইড থেকে পেইন গিয়ে হইতে পারে। তাদের কিডনি গিয়া ক্ষতিগ্রস্ত হইতে পারে, টিউবুলার গিয়া ড্যামেজ হইতে পারে, কিডনির যে কনসেন্ট্রেটিং ক্ষমতা সেটা গিয়া কমে যেতে পারে। ঠিক আছে, সেটা ওই কমে যেতে পারে। তারপর হচ্ছে তাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, ইউরিন দিয়ে প্রোটিন গিয়া যেতে পারে। ঠিক আছে, তারপর তাদের যে যে কনজাংটিভা সেটার মধ্যে আমরা আঁকা বাঁকা ব্লাড ভেসেলস আমরা দেখতে গিয়ে হয়তো বাবু। তাদের ক্রনিক লেগ আলসার গিয়া হইতে পারে। ঠিক আছে, তাদের এক্স রে করলে বিভিন্ন বনসে আমরা বিভিন্ন মানে আমরা কিছু চেঞ্জ গিয়া পাইতে পারি। মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে তারা ইনফার্টাইল কে হতে পারে, তাদের প্রেগনেন্সি দেখা গেল হবে না, বা অনেক ক্ষেত্রে হইলেও দেখা গেল যে মায়ের মৃত্যু হার গিয়ে প্রচুর হবে, অথবা দেখা গেল অ্যাবর্শন হয়ে যাওয়ার হারটা গিয়ে বাড়বে। ঠিক আছে, তো এরকম বাকিগুলো নিজেদের পরে গিয়ে নিতে হবে। এরপর আসি হচ্ছে যে সিকেল সেল এনিমিয়ার তাহলে ওই ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস প্রথমে আমরা আসি যে হিমোগ্লোবিন লেভেল কী হবে। তো এনিমিয়া যেহেতু এটা, ঠিক আছে, এটার হিমোগ্লোবিন লেভেল এটা গিয়ে কম হবে, বাট কতটা কম, সেটা হলো 6 থেকে 9, অর্থাৎ মডারেট এনিমিয়া গিয়ে হবে। ঠিক আছে, বাট এর চেয়ে কমও গিয়ে হতে পারে। আচ্ছা, তারপর গিয়ে কি হবে যে তারপর হচ্ছে আমরা যদি কোনোভাবে এই মানে আরবিসি এর লাইফ স্প্যান মাপার কোনো আমাদের কাছে উপায় গিয়া থাকে, এই উপায়ের কি উপায় সেটা জানার দরকার নাই, বাট আমরা যদি সেটা মাপতে পারি তাহলে গিয়ে আমরা দেখব যে লাইফ স্প্যান কমে 120 দিন থেকে 8 দিনে গিয়া নেমে আসছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কি যে যদি আমরা দেখি যে এমসিবি এমসিএইচসি, ঠিক আছে, এইগুলোতে আমরা দেখতে পাবো যে এমসিবি এমসিএইচ হচ্ছে নর্মাল। ঠিক আছে, এমসিবি এমসিএইচ এমসিএইচসি এগুলো সবই গিয়া নর্মাল, অর্থাৎ এই এনিমিয়াটাকে আমরা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক গিয়া ডাকতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর আমরা যদি ব্লাড ফিল্মে গিয়ে দেখি, তো ব্লাড ফিল্মে আমরা একই জিনিস দেখবো যে নর্মোসাইটিক নর্মোক্রমিক, বাট এইখানে গিয়া যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রচুর সিকেল শেপড আরবিসি আমরা গিয়া পাবো। ঠিক আছে, এর ভিতর কতগুলো হবে হচ্ছে আইএসসি এগুলোকে বলে, অর্থাৎ ইররিভার্সিবলি সিকেলড সেল। ঠিক আছে, তাহলে ব্লাড ফিল্মের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি
যে এবং আমাদের সাইজেরও ভেরিয়েশন থাকবে, অর্থাৎ অ্যানাইসোসাইটোসিস গিয়ে থাকবে, পয়কিলোসাইটোসিস থাকবে, এটাও আমরা গিয়ে বলতে পারি, যেহেতু আরবিসি হওয়ার কথা হচ্ছে যে গোল গোল ধরনের, যদিও এটা সব দিক দিয়ে গোল না, গোল এবং চ্যাপ্টা, বাট এখানে আমরা সিকেল শেপ সেল পাবো, কাজে এখানে আমরা বলতে পারি যে ওই পাবো আমরা পয়কিলোসাইটোসিস আমরা গিয়ে পাবো। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে কিছু ওভাল শেপড গ্যাস সেলস পাবো, কিছু টার্গেট গ্যাস সেলস পাবো, কিছু ক্ষেত্রে আমরা হাওয়েল জলি বডি পাবো, আর রেটিকুলোসাইটস এখানে গিয়া বেড়ে যাবে অনেক ক্ষেত্রে প্রায় 20% পর্যন্ত। অনেক ক্ষেত্রে আমরা কিছু নিউক্লিয়েটেড আরবিসি এ জায়গায় গিয়া দেখতে পাবো। এগুলো কিন্তু মজার বিষয়, এগুলো কিন্তু আমরা যদি হিমোলাইটিক এনিমিয়ার পড়াটা গিয়া মনে করি, তাহলে গিয়ে আমরা গিয়া দেখতে পাবো যে এখানে কয়েকটা জিনিস বাদে, যেমন ওভাল সেল, টার্গেট সেল বাদে, হাওয়েল জলি বডি বাদে, বাকি সবগুলা কিন্তু আমাদের ওই হিমোলাইটিক এনিমিয়ার মানে ফাইন্ডিংসে বলা ছিল যে ব্লাড ফিল্মে আমরা এগুলা পাইতে পারি। পরে যে বলা আছে যে পরিক্রোমাটিক সেলস আমরা পাবো। আর তারপর হচ্ছে আমরা যদি সিরামে চেক করি, আমরা গিয়ে দেখবো ওই যে বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজড। আচ্ছা, ব্লাড ফিল্মে আমরা আবার একটু ফেরত যে আরবিসি নিয়ে বলছি, বাট আমরা ডাব্লিউবিসির কী হবে, ডাব্লিউবিসিতে আমরা লিকোসাইটোসিস দেখতে পাবো। ঠিক আছে। তারপর আমাদের প্লাটিলেট কী হবে, প্লাটিলেট হয় নর্মাল থাকবে অথবা ওই কিছু বেড়ে গিয়ে যাবে। ঠিক আছে। তারপর ইএসআর এর কী হবে, ইএসআর হচ্ছে এই জায়গায় এনিমিয়াতে সাধারণত ইএসআর বাড়ে, বাট এই এনিমিয়াতে ইএসআর কম কম গিয়া থাকবে, কারণ এই সিকেল শেপের কারণে তাদের ওই মানে ইএসআর এর যেই হওয়ার প্রক্রিয়া সেটা ব্যাহত গিয়ে হবে। ঠিক আছে। তারপরে যে সিরামে যদি আমরা হেপ্টোগ্লোবিন, হিমোপেক্সিন চেক করি, যেটা হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বলা ছিল, সেগুলো আমরা গিয়ে কম পাবো। একইভাবে মিথেলবুমিন, ফ্রি হিমোগ্লোবিন, এগুলো আমরা ওই এদের ক্ষেত্রে গিয়ে পাইতে পারি, যেটাও হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বলা ছিল। বাট কত হলো সিকেল সেল অ্যানিমিয়ার, তাহলে মানে ডেফিনিট ডায়াগনোসিস কোনটা? ডেফিনিট ডায়াগনোসিস তো সবগুলাই অ্যাকচুয়ালি, ব্লাড ফিল্ম গিয়া হচ্ছে একটা, বাট তারপর ওই যে টুকিটাকি তো অন্যান্য কয়েকটা জিনিস আমরা দেখলামই, বাট সবচেয়ে ডেফিনিটিভ ডায়াগনোসিস হচ্ছে এটার হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস। এর বাদে যদি কেউ জিজ্ঞেস করে যে আর কোনভাবে আমরা হিমোগ্লোবিন এস আছে কিনা একটা লোকের গিয়ে বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমাদের গিয়ে বলা লাগবে হচ্ছে যে ওই যে ওই হিমোগ্লোবিন সলিউবিলিটি টেস্ট। ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ওই সিকেলিং টেস্ট। ঠিক আছে। তো এই দুইটা দ্বারা আমরা হিমোগ্লোবিন এস বুঝতে পারি, এবং এটা অনেক ক্ষেত্রে সাধারণ ল্যাবেই গিয়ে সম্ভব, বাট ইলেকট্রোফোরেসিস এমন একটা জিনিস যেটা আবার খুব ভালো ল্যাবের গিয়ে দরকার হয়। ঠিক আছে। তো হিমোগ্লোবিন এস বোঝার তাহলে কী কী উপায় আছে? দুইটা, একটা হলো খুব ভালো ল্যাবে করা যায় এবং এটাই সবচেয়ে ভালো, যেটা হলো ইলেকট্রোফোরেসিস, আর একটা হলো সিকেলিং টেস্ট আর হিমোগ্লোবিন সলিউবিলিটি টেস্ট। এই দুইটা টেস্ট যেটা অনেক সাধারণ ল্যাবেও গিয়া করা সম্ভব, যেটা হিমোগ্লোবিন এস ডিটেক্ট করে। ঠিক আছে।